আষাঢ়ের মেঘভাঙা বৃষ্টিতে চণ্ডীপুর গ্রামের নদী নালা এক হয়ে যায়। গ্রাম জুড়ে হাঁটু জল। মতিলাল মণ্ডল প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে হাতে বাঁশের লগি দিয়ে জল মাকড়সা তাড়ানোর চেষ্টা করে। ঘরের ভিতর থেকে শোনা যায় তার বৃদ্ধ মা সুহাসিনী দেবীর হাঁকডাক, আর রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল সামলানোর খটখট শব্দ পাওয়া যায়। ঠিক সেই সময় পাশের বাড়ির রহমত শেখ বুক সমান জল ঠেলে বাঁশের খুঁটি নিয়ে এসে হাজির হয়। মতি ভাই, উঠানে দাঁড়িয়ে বাঁশ দিয়ে জল মারছো কেন? উত্তরপাড়ার খাল ভেঙে জল কিন্তু আমাদের 3 বাড়ির দিকেই ধেয়ে আসছে। কি করবো বলো রহমত ভাই? ঘরে একদিকে মায়ের চিৎকার, অন্যদিকে কদমের হাতা খুন্তির বাজনা। ওরে রহমত, তোরা কি উঠানে দাঁড়িয়ে পঞ্চায়েত বসিয়েছিস? আমার বাগানের সুপারি গাছটা ভেঙে তোর উঠানের দিকে পড়েছে রে মতি, ওটাকে ধরে ঠেক দে। হ্যাঁ গো সনাতন দাদা, সুপারি গাছের চিন্তায় তোমার ঘুম হচ্ছে না? আমার বাপের বাড়ির আমলে সেগুনের সিন্দুকটা জলে ডুবতে চললো। মতি, আগে সিন্দুকটা তোল। মা, আপনার সিন্দুক কি বন্যায় সিদ্ধ করে খাওয়া যাবে? চালের বস্তা আর সর্ষের তেলের টিনগুলো ভেসে যাচ্ছে। ওগো শুনছো? রহমত ভাইকে নিয়ে চালের বস্তাটা ঘরের চালে তোলো। আমায় তোরা বুড়া মানুষ পেয়ে তো খাতির করা ভুলেই গেছিস। রহমত, তোর ঘরে যদি মুড়ি থাকে তবে একটু দে তো, আমার ঘরে তো জল থই থই। কাকা, মুড়ি কেন? আমার ঘরে একটু চিড়ে আর গুড় মাখা আছে। জলটা কমলে সবাই একসাথে খাবো, কিন্তু আগে সবাইকে উঁচুতে উঠতে সাহায্য করো। ঠিক বলেছিস সালেহা, এই হাঁটু জল থেকে আগে উদ্ধার পাই, তারপর খাওয়ার কথা ভাবা যাবে। মতি, হাঁড়ি পাতিলগুলো উঁচুতে তোল। ওই গ্রামের মধ্যে রহমত শেখের মাটির ঘরের টিনের চালটা বেশ চওড়া এবং শক্ত ছিল। জল দ্রুত বাড়তে থাকায় মতিলালের মাটির ঘর এবং সনাতন কাকার ঘর ছেড়ে সবাই আপাতত রহমত শেখের চালের ওপর আশ্রয় নেয়। মণ্ডল পরিবার, রহমত শেখের পরিবার এবং সনাতন চক্রবর্তী সবাই এখন একই ত্রিপলের নিচে। সালেহা একটা মাটির উনুনে শুকনো খড় ফু দিয়ে জ্বালানোর চেষ্টা করে। কাদম্বিনী পাশে বসে আঁচল দিয়ে ধোয়া উস্কে দেয়। ধোয়ায় তো চোখ গেল গো সালেহা। তবে চাটা যদি বানাতে পারি তবে এই ঠান্ডায় সবাই একটু বেঁচে যাব। আরে কদম বোন, চালের উপর উনুন জ্বালানো মানে মহাভারতের যুদ্ধ জয় করা। তবে ভালো কথা হলো আমাদের ঘর পরিবারের হাঁড়ি পাতিল সব একসাথে জমা হয়েছে। চাল ডাল মিশিয়ে একটা খিচুড়ি তো বানানো যাবে। সনাতন দাদা, তোমার ওই নসির গন্ধে টিনের চালের বাতাস বিষাক্ত হয়ে গেল। এই বন্যায় একটু উপরওয়ালাকে ডাকো তা নয়, বসে বসে নসি শুকছো। তুই কি আমার নসি খাওয়াটাও বন্ধ করবি সুহাসিনী? তোর বউ তো তাও একটু চা বানানোর চেষ্টা করছে, আর তুই চালে বসে সবাইকে আদেশ দিচ্ছিস। কি বললে? আমি আদেশ দিচ্ছি? তোর বাপের বাড়ি বুঝি চালে বসে রাজত্ব করতো? কদম, তুমি শুনছো সনাতন কাকা কি বলছে? মা, তোমরা দুজনে দয়া করে চালের উপর অন্তত ঝগড়া বন্ধ করো। নিন, গরম গরম চা খান, মেজাজটা একটু ঠান্ডা হবে। সালেহার হাতে চাটা মন্দ হয়নি, কিন্তু বৌমা, চায়ে যদি একটু আদা দিত তবে আমার বাতের ব্যথায় কাজ হতো। এই আকাশে উনুন জ্বলছে এই ঢের মা, এখন আদার বায়না করছেন আপনি? দুপুরের দিকে বৃষ্টি সাময়িক থামলেও জল হু হু করে বেড়েই চলে। হঠাৎ রহমত শেখের গোয়ালঘরের পেছনের উঁচু মাচায় বেঁধে রাখা ছাগল এবং গরুগুলো বিকট শব্দে চিৎকার করতে শুরু করে। প্লাবনের তোড়ে গোয়ালঘরের বাঁশের খুঁটি নড়ে গিয়ে মাচাটা খসে পড়ার মতো জোগাড় হয়। ছাগল দুটো জলে ঝাঁপ দেওয়ার উপক্রম করে, যা দেখে সুহাসিনী দেবী চাল থেকে হাত উঁচিয়ে বলে, আরে বৌমা, ওরে সালেহা, দেখে যা রে তোরা, আমাদের কালো ছাগলটা আর রহমতের লাল বাছুরটা জলে ভেসে যাচ্ছে। মতি, তুই কি করছিস? আরে মা, চিৎকার করবেন না, আপনি চালের সামনে বসুন। সালেহা, জল তো ওদের পিঠ পর্যন্ত পৌঁছে গেছে, ছাগলগুলো সাঁতার কাটতে না পেরে ডুবে যাবে। আরে দিদি, পুরুষ মানুষ দুজন তো দড়ি নিয়ে ওপাশে গেছে, আমরা বসে থাকলে পশুগুলো বাঁচবে না। চলো, ভিজে কলা গাছের ভেলাটাই ভাসাই। এই বলে কদম্বিনী এবং সালেহা দুজনে মিলে কোমর সমান জলে নেমে পড়ে। বাঁশের লগি ঠেলে কলা গাছের ভেলা নিয়ে তারা দ্রুত গোয়ালঘরের মাচার দিকে যেতে থাকে। পিছন থেকে সুহাসিনী দেবীও তাদের তাড়া দিতে শুরু করে। ও বৌমা, ডানের বাঁশটা শক্ত করে ধরো, রহমতের বাছুরটার গলার দড়িটা আগে কাটো, না হলে দড়িতে টান লেগে ও ডুবে মরবে। দিদি, বাছুরটা ভয়ে কাঁপছে, তুমি গলার দড়িটা খোলো, আমি ছাগল দুটোকে ভেলায় তুলে নিচ্ছি। আয় আয় সোনা, আমার ভয় নেই, কিচ্ছু হবে না। সালেহা, দড়ি আটকে গেছে, একটা কাঁচি কিংবা বটি চাই।
এমন সময় সুহাসিনী দেবী নিজের ব্যাগ থেকে ছোট একটা সুতো কাটার কাঁচি বার করে চালের উপর থেকে ছুঁড়ে দেয়। এই নাও বৌমা, আমার পান সাজানোর কাঁচিটা নাও, দড়িটা কেটে দাও তাড়াতাড়ি। কদম্বিনী জল থেকে কাঁচিটা ধরে নিয়ে এক পোঁছে বাছুরটার গলার দড়ি কেটে ফেলে। সালেহা ততক্ষণে দুটো ছাগলকে উঁচু ভেলায় তুলে নেয়। বাছুরটা সাঁতার কেটে কদম্বিনী এবং সালেহার ভেলার পেছন পেছন নিরাপদে উঁচুতে উঠানের উঁচু বটগাছের বেদির দিকে চলে যায়। বাঁচা গেল দিদি, আজ যদি আর 5 মিনিট দেরি হতো তবে অবলা প্রাণী দুটো জলে তলিয়ে যেত বলো। জ্যৈষ্ঠ মাসের বন্যায় ঘরদোর তো গেলই, অন্তত এই অবলা জীবগুলোর প্রাণ তো বাঁচানো গেল। এভাবে বন্যার প্রথম দিন গ্রামের লোকেরা নিজের নিজের জিনিস সামলাতেই ব্যস্ত থাকে। পরের দিন এক বড় কাঠের ত্রাণের নৌকা গ্রামের আঁকাবাঁকা জলের পথ ধরে এগিয়ে আসে। নৌকায় পঞ্চায়েত সদস্য হরিচরণ এবং তার সাথে কয়েকজন স্বেচ্ছাসেবক থাকে। ও হরিচরণ, নৌকা থামাও, আমি গ্রামের সবচেয়ে বয়স্ক নাগরিক, আমাকে আগে দাও। ওরে হরিচরণ, আমাদের ঘরে 5-5টা পেট আর পাশে রহমতের 4টে, একটা প্যাকেটে কি করে হবে রে? তুই কি আমাদের অনাহারে মারবি? জেঠিমা লাইনে আসুন, আর পরিবার পিছু কিন্তু একটাই প্যাকেট। হরিচরণ, তুই ছোটবেলা থেকে আমার হাতে খেয়ে বড় হয়েছিস। সনাতন দাদার আলাদা ভোটার কার্ড আছে, কিন্তু ও তো আমাদের সাথেই খাচ্ছে। ওনাকে আলাদা 1 বস্তা মুড়ি দে, না হলে ও চালের সব খাবার একাই খেয়ে সাফ করবে। হরিচরণ ভাই, জেঠিমার কথা শুনো না, সনাতন কাকার প্যাকেটটা মতি ভাইয়ের হাতে দিয়ে দাও, না হলে কাকা চটে গিয়ে চালেই অনশন শুরু করবে। হ্যাঁ হরিচরণ ভাই, আমাদের খাবার যা পাবো আমরা 2 পরিবার ভাগ করে খেয়ে নিতে পারবো। তুমি বরং রহিমের অসুস্থ স্ত্রীর জন্য একটা অতিরিক্ত প্যাকেট পাঠাও। বাহ কদম বৌদি, তোমাদের এই উদারতা দেখে সত্যিই ভালো লাগলো। নাও, এই জলের বোতলটাও সাথে নিয়ে যাও। অধিকার আদায় করতে জানতে হয় বৌমা। দেখলে তো, আমার বকুনি খেয়ে হরিচরণ বাড়তি জলের বোতলটাও দিয়ে গেল। হ্যাঁ মা, আপনার মুখের বকুনির ভয়ে হয়তো বন্যার জলও কমতে শুরু করবে, দেখবেন। দেখতে দেখতে রাত গভীর হয়ে আসে, অন্ধকার চারিদিক ঝাঝা করে। এমন সময় হঠাৎ চালের নিচ থেকে জলের মধ্যে প্যাক প্যাক শব্দ এবং তার সাথে তীব্র ছপ ছপ আওয়াজ পাওয়া যায়। ওরে মতি, ওরে রহমত, শিয়াল এলো না কি রে? আমার হাঁসগুলো তো তোর উঠানের খোয়ারে বাঁধা ছিল। ও মা, আমার ওই সাদা কচি হাঁসটা, ওটা তো রহমতের হাঁসগুলোর সাথে একই জালে রাখা হয়েছিল। বৌমা দেখো, বৌমা দেখো। কেড়ে নিচে, চোর নাকি? রহমত ভাই, আলোটা নিচে ফেলুন তো। এমন সময় নিচে বুক সমান জলে দাঁড়িয়ে থাকা রহিম মিয়া চমকে ওঠে। আসলে সে রাতের অন্ধকারে হাঁস চুরি করার ফন্দি নিয়েই সেখানে উপস্থিত হয়। আহা, মেরো না মেরো না, আমি চোর নই, আমি রহিম মিয়া। রহিম ভাই, তুমি এই মাঝরাতে এই বুক জলে কি করছো? ভাই, আমার স্ত্রী কাল থেকে কিছু খায়নি, ট্রানের নৌকা পৌঁছানোর আগেই আমাদের খাবার শেষ। ভেবেছিলাম হাঁস ধরে নিয়ে গিয়ে রাঁধবো, সকালে এসে দামটা দিয়ে যেতাম ভাই। ওরে রহিম, তোর বউটার শরীর খারাপ আর তুই চোরের মতো হাঁস ধরতে এসেছিস? এই নে, আমার কচি হাঁসটা তোকে দিলাম, আজ রাতে তোর বউকে রান্না করে খাওয়া। কাকা নিচে দাঁড়াবেন না। সালেহা, ঘরে জমানো চিড়ে আর মুড়ির টিনটা রহিম কাকাকে দাও তো। এই নাও রহিম ভাই, সাথে জলের বোতলও আছে। কাল সকালে এসে আবার গরম গরম খাবার নিয়ে যেও, কেমন? গ্রামের লোকেদের উদারতা দেখে রহিম মিয়া খুবই খুশি হয়ে বলে, এই গ্রামের মানুষগুলোর মন অনেক বড়। আমি বন্যার কবলে পড়ে এমন পাপাচার করতে এসেছিলাম, তাও তোমরা আমাকে খাবার দিলে। এভাবে প্রাকৃতিক দুর্যোগে ওই গ্রামের মানুষেরা একে অপরের প্রতি সহানুভূতি দেখায় এবং একে অপরকে সাহায্য করতে থাকে। পরের দিন ভোরের আলো ফোটা মাত্রই হঠাৎ গ্রাম থেকে শোরগোল ভেসে আসে। জল কিছুটা নামলেও উত্তরপাড়ার খালের মাটির বাঁধের একাংশ ধসে গিয়ে আবার নতুন করে গ্রামে জল ঢোকার উপক্রম হয়। মতি ভাই, শুনেছো? খালের বাঁধ আবার ভেঙে যাচ্ছে, জল নামার বদলে আরো বেড়ে যাবে তো। বলিস কি রে রহমত, এত কষ্টে চালে ভিটে আঁকড়ে বেঁচে আছি, আবার জল বাড়বে বলছিস? মা ভয় পাবেন না, চালের উপর বসে হাত গুটিয়ে চিল্লালে বাঁধ মেরামত হবে না। সালেহা, চলো তো, গ্রামের সব বৌদির সাথে নিয়ে মাটির বস্তা সামলাই। একদম ঠিক বলেছো দিদি, শুধু পুরুষ মানুষ কাজ করবে কেন? গ্রামের মেয়েরা কি হাত গুটিয়ে বসে থাকবে? ওরে, তোরা মাটির বস্তা তুলবি কিভাবে? জলে তো কাদা থই থই। সনাতন দাদা, তুমি বুড়ো মানুষ, আমি আমার বৌমা আর সালেহা নিচে যাচ্ছি। গ্রামের মানুষের ঘর বাঁচাতে গেলে মাটির বস্তা আমাদেরও ঠেলতে হবে। এই বলে সুহাসিনী দেবী, কদম্বিনী এবং সালেহা
গ্রামের দু একজন মহিলাদের সঙ্গে নিয়ে হাঁটু জল ঠেলে খালের বাঁধে গিয়ে পৌঁছায়। ধীরে ধীরে গ্রামের অন্যান্য মহিলারাও এসে যোগ দেয়। পুরুষরা কাদামাটি থেকে কাদা কেটে বস্তায় ভরে, আর কদম্বিনী সালেহা সহ গ্রামের নারী বাহিনী সেই বস্তাগুলো টেনে এনে বাঁশের বেড়ার গাঁথুনিতে ফেলে দেয়। এভাবে তারা বাঁধ শক্ত করার প্রচেষ্টা চালিয়ে যায়। কদম্বিনী এক বিরাট মাটির বস্তা টেনে বসিয়ে দিয়ে বলে, সালেহা, আরো দুটো বস্তা এই কোণে দাও, জল আটকাবই। এই তো দিচ্ছি দিদি, সবাই মিলে একসাথে চাপ দিলে নদীও হার মানবে। সুহাসিনী দেবী বাঁধের উপর দাঁড়িয়ে লাঠি উঁচিয়ে বলে, ওরে, তোরা মাটির বস্তাগুলো ঠিক মতো ফেল। পঞ্চায়েতের লোকের ভরসায় বসে থাকলে চণ্ডীপুর ভেসে যেত। সাবাস বৌমা, সাবাস সালেহা। গ্রামের নারী এবং পুরুষদের টানা 3 ঘন্টার যৌথ পরিশ্রমে ভাঙা বাঁধ অবশেষে মেরামত করা সম্ভব হয়। নতুন করে জল ঢোকাও বন্ধ হয় এবং থমকে যাওয়া জল ধীরে ধীরে খালের দিকে নামতে শুরু করে। পরের দিন সকালে পূবে কাঁচা সোনার মতো লালচে রোদ ফুটে ওঠে। আকাশ একেবারে পরিষ্কার হয়ে যায়। খালের বাঁধ শক্ত হওয়ায় নদীর জল পুরোপুরি নামতে শুরু করে। চণ্ডীপুর গ্রামের রাস্তাঘাটে জমে থাকা কাদা দেখতে পাওয়া যায়, কিন্তু প্লাবনের সেই ভয়াবহ রূপ আর থাকে না। এভাবে ওই গ্রামের লোকেরা শুধুমাত্র নিজেদের প্রচেষ্টার মাধ্যমেই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পায়। এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ গ্রামের মানুষকে শিক্ষা দিয়ে যায়, যে কোনো কঠিন পরিস্থিতিতে সবাই যদি একত্রিত হয়ে কাজ করে তাহলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা খুবই সহজ হয়। তাইসিনা তার দিদা মিঠাই দেবীর সঙ্গে বাস করত। তাইসিনা বয়সে অনেকটাই বড় ছিল, কিন্তু তার বিবেক বুদ্ধি অনেকটাই কম ছিল। সে এখনো বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসতো, এমনকি বাচ্চাদের মতো করে কথাবার্তাও বলতো। তাই নিয়ে মিঠাই দেবী প্রথম থেকেই বেশ সমস্যায় পড়েছিল। দিদা, আজকে আমার বন্ধুরা আমাকে খেলতে নেয়নি, বলেছে আমি নাকি বড় হয়ে গেছি, তাই ওদের সঙ্গে আমার খেলার বয়স নেই। দিদা, তুমি বলো না, ওরা আমাকে এরকম কেন বললো? আমি পুতুল নিয়ে কেন খেলতে পারবো না? না না, ওরা ভুল বলেছে। তুই বনবিটা খেয়ে খেয়ে বড় হয়েছিস, আর বনবিটা বাড়ন্ত বাচ্চাদের জন্য। হে হে হে। যা, এবারে ঘরে গিয়ে বস, আমি বাজারে যাচ্ছি। আর বাড়ি থেকে কোথাও যাবি না, বুঝলি? বাড়িতে কাউকে ঢুকতেও দিবি না। ওই বঙ্কুচরের উৎপাত যা বেড়েছে, কখন না জানি কি নিয়ে পালাই। আগের বারে তুই চলে যেতে অনেক কিছু চুরি করেছিল, বুঝেছিস? দিদা, সে নিয়ে তুমি একদম চিন্তা করবে না। আমি বাড়িতে কাউকেই ঢুকতে দেব না। আমি কি বোকা নাকি যে চোরকে চুরি করতে দেব? মিঠাই দেবী তাইসিনাকে নিয়ে প্রতিবারের মতোই চিন্তিত হলেও বাজারে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সে তাইসিনাকে আবারও ভালো করে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎই গ্রামের বঙ্কুচোর সেখানে আসে। কিরে তাইসিনা, তোর ঠাম্মাকে দেখছি না যে, উনি কোথাও গেছে নাকি? আর আমার নামে কিছু বলে যায়নি তো? হ্যাঁ, দিদা বাজারে গেছে, আর আমাকে বলে গেছে যে বঙ্কুচোর এলে বাড়িতে ঢুকতে দিবি না, তাহলে সবকিছু চুরি করে নেবে। এই মেয়ে তো দেখছি আগের থেকে চালাক হয়ে গেছে, কিন্তু এখন বাড়িতে না ঢুকলে জিনিসপত্রগুলো চুরি করব কিভাবে? আর জোর করে ঢুকতে গেলে কোথায় চেঁচামেচি শুরু করে দেবে। না না বাবা, আমি বরং কেটে পড়ি। তবে একটা জিনিস হতে পারে, তোমার যদি কিছু নেওয়ার থাকে আমাকে বলো, আমি তোমাকে এনে দেব। তাহলে তোমার চুরি করাও হবে না, আর আমারও কাউকে বাড়িতে ঢুকতে দেওয়াও হবে না। তাইসিনার এরকম বোকামিতে চোরটি খুবই খুশি হয় এবং সে এক এক করে অনেক জিনিসপত্রই সেদিন সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মিঠাই দেবী বাজার থেকে বাড়ি ফেরে এবং তাইসিনা চোরকে নিজের হাতে করে চুরি করতে সাহায্য করেছে শুনে সে খুব রেগে যায়। হে ঈশ্বর, এই মেয়েকে নিয়ে আমি কি করব? এত বড় হয়ে গেল তবুও বুদ্ধি হলো না। এত করে বলা সত্ত্বেও শেষে কিনা একটা চোরকে নিজে থেকেই বাড়ির সব জিনিসগুলো দিয়ে দিল। আমার কি দোষ দিদা? তুমি তো বললে বাড়িতে কাউকে ঢুকতে দিবি না, তা তুমি কি এটা বলেছো যে কোনো জিনিসও দেব না? যাই হোক না কেন, খালি আমার দোষ।
চোর চুরি করা আর চোরকে চুরি করতে দেওয়া একই তো হলো। এই মেয়েকে আমি এবার কিভাবে বোঝাই? তোর বাবা, আমার তো এই মেয়েকে নিয়েই এবার বিরক্ত লাগছে। তাইশিনার বাবা মা কেউই এই পৃথিবীতে ছিল না, তাই বাবা মাহারা মেয়েকে মিঠাই দেবী বেশি কিছু বলতেও পারতো না। তাই সে শুধুই মনে মনে আফসোস করত আর তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করত। দেখ মা, তোর বাবা কত চালাক চতুর ছিল জানিস? তার আয়ত্তে থাকলে সে চাঁদও চুরি করে দেখিয়ে দিত, আর তুই কিনা তার মেয়ে হয়ে একটা চোরের চুরিকেও ধরতে পারলি না। মিঠাই দেবীর কোনো কথাতে তাইশিনার তেমন কিছু মনে না হলেও চাঁদ চুরির কথাটা তার মাথায় ঢুকে যায়। তার বাবা যে চাঁদ চুরিও করতে পারত, এটাই সে মনে মনে ভেবে নেয়। পরবর্তী দিনে সে তার বাবার মতোই চালাক হয়ে চাঁদ চুরি করে দেখিয়ে দেবে এটাও ভেবে নেয়। আমাকে সবাই বোকা ভাবছে তো, আমিও একদিন বাবার মতো চালাক হব আর চাঁদ চুরি করে সবাইকে দেখিয়ে দেব, তখন আর আমাকে কেউ বোকা বলবে না। বেশ কয়েক বছর কেটে যায়। ইতিমধ্যে মিঠাই দেবীর বয়স হয়ে যাওয়ায় সে সাধারণ বার্ধক্যজনিত কারণেই মারা যায়। তাইশিনা একা হয়ে পড়ে। কয়েকদিন পর গ্রামের লোকজন তার দেখাশোনা করে বিজয় নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিজয় সাধারণ মানুষের মতোই ছিল। বিয়ের পরও তাইশিনার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় না। সে এখন বাচ্চাদের মতো কথাবার্তা না বললেও তার বোধ বুদ্ধি এখনো খুব একটা বৃদ্ধি পেয়েছিল তা কিন্তু নয়। একদিন, আচ্ছা বিজয়, তুমি আমার একটা সাহায্য করবে? মানে আমার স্বপ্ন পূরণে তুমি আমার সহযোগিতা করবে? হ্যাঁ, কেন পারবো না? আমি যতটা সাধ্য চেষ্টা করব। এখন তোমার কি স্বপ্ন আছে তুমি আমায় বলতে পারো। তবে হ্যাঁ, ওই প্রেমিকদের মতো চাঁদ সূর্য এনে দিতে পারবো না। কিছু মনে করো না, আমি আর কি মারলাম। আরে না না, তুমি ওটা পারবে না আমিও জানি, কারণ এটা চালাক লোকেদের কাজ, আর আমি আমার বাবার মতোই চালাক। দিদা বলেছে আমার বাবার এত বুদ্ধি ছিল, উনি চাইলে চাঁদও চুরি করে আনতে পারতো। তাই আমিও চাঁদ চুরি করতে চাই। তুমি বলো না প্লিজ, কিভাবে করব? মানে চুরি আমি করব, তোমার কোনোই দোষ হবে না, শুধু তুমি উপায়গুলো বলো। এ কি মেয়ে রে বাবা, এ আবার কিসের আবদার? লোকের কত রকমের স্বপ্ন থাকে, এর কিনা চাঁদ চুরি করার শখ। আমি ওকে যেমন তেমন কিছু একটা বুঝিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারতে হবে, তবে তুমি যদি আগে জানাতে ভালো হতো, কিন্তু এখন তো অনেকটাই দেরি হয়ে গেল। দেখো, চাঁদ তো অনেক দূরে, ওখানে হাত বাড়ানো সম্ভব নয়, তাই ওখানে যেতে অনেক বড় বড় সিঁড়ি বানাতে হবে। আর অতগুলো সিঁড়ি বানাতে কত বছর সময় লাগবে বলো তো? এখন তো আমার বয়স অনেক হয়ে গেছে, কি করে হবে? সিঁড়ি বানাতে বানাতেই আমি হয়তো পটল তুলবো। তাই এখন আর কোনো রকমেই সম্ভব নয়, বুঝেছো? বিজয় ভেবেছিল এসব শোনার পর তাইশিনা হয়তো চুপ করে যাবে এবং তাকে আর কোনো রকমের প্রশ্ন করবে না। কিন্তু তাইশিনার অবাক করা অলৌকিক যুক্তি শুনে বিজয় হতবাক হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, আমরা যেতে পারবো না তো কি হয়েছে? আমরা তো ওখানে কাউকে পাঠাতে পারবো, তাই না? আর আমি যতদূর শুনেছি বাদুড় পা দিয়ে খুবই শক্ত করে ধরতে পারে। তুমি দেখোনি ওরা কিভাবে সারাক্ষণ গাছের ডালে ঝুলে থাকে? আমরা যদি অনেকগুলো বাদুড়কে দড়ি দিয়ে বেঁধে চাঁদে পাঠাই তাহলে কেমন হবে? ওরা চাঁদকে শক্ত করে ধরবে আর আমরা টেনে টেনে চাঁদটাকে নিচে নামিয়ে আনবো। এটা শোনার পর বিজয় খুবই রেগে যায়। তুমি তোমার উলফাল বকা বন্ধ করো তো। চাঁদ চুরি করা কখনোই সম্ভব নয়। আচ্ছা, চাঁদ চুরি করা ভুলেই যাও, তুমি আগে লোকের বাড়ি থেকে একটা মুরগি চুরি করে এনে দেখাও তো। যত সব। বিজয় তাইশিনার উপরে রাগ দেখালে সে চুপ করে যায়। তাইশিনা সেদিন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে মনে মনে ভেবেই নিয়েছিল যে সে বিজয়কে মুরগি চুরি করে এনে দেখাবে। আর তাই সেদিন রাতে বিজয় ঘুমিয়ে পড়লে সে পাশের বাড়িতে মুরগি চুরি করতে যায়। কিন্তু সে মুরগি ধরলেই মুরগিগুলো চড়ে চড়ে চেঁচাতে থাকে এবং বাড়ির সকলেই উঠে পড়ে এবং তাইশিনাকে তারা সবাই ধরে ফেলে। এভাবেই দু একদিন ছাড়াই সে গ্রামের বিভিন্ন বাড়িতে মুরগি চুরি করার জন্য যেত, কিন্তু তার বোকামির জন্য সকলেই তাকে ধরে ফেলত। এমনই একদিন গ্রামের সকলে মিলে তাইশিনার নামে গ্রামের মোড়লবাবুর কাছে অভিযোগ জানায়। তাইশিনা, গ্রামের সকলে যা বলছে সেটা কি সত্যি? মানে তুমি নাকি মুরগি চুরি করতে যাও শুনলাম। ওকে জিজ্ঞাসা করার কি আছে? আজ আমরা হাতে নাতে ধরেছি, আর গ্রামের সকলে প্রতিদিনই দেখে, কিন্তু এরকম একটা মহিলা চুরি করবে কেউ প্রথমে বিশ্বাসই করতো না।
তোমরা শুধু শুধু আমাকে বলছো আমি কি এমনি এমনি চুরি করতে গেছিলাম নাকি? বিজয় তো বলেছিল যে আমি চাঁদ কেন মুরগিও চুরি করতে পারবো না, আর তাই তো আমি গ্রামে মুরগি চুরি করতে যেতাম। বিজয়কে আমি দেখাতে চেয়েছিলাম যে আসলেই আমি চুরি করতে পারবো, আর একদিন আমার স্বপ্নের চাঁদও চুরি করে সকলকে দেখিয়ে দেব, কারণ আমার বাবা অনেক বুদ্ধিমান ছিল। তাইসিনার কথাগুলো শুনে ওখানে উপস্থিত সকলেই হেসে ফেলে এবং তার বোকামির জন্য সকলেই তাকে নিয়ে মজা করতে থাকে। তখন ওখানে বিজয়ও উপস্থিত ছিল। সে এগুলো দেখে তার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আসলেই তাইসিনা তার বোকামির জন্যই এরকম করেছে। আপনারা কিছু মনে করবেন না, আসলেও একটু এরকমই। আর আপনাদের কাছেও যদি কোনো দোষ করে থাকে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। প্রয়োজনে আপনাদের ক্ষতিপূরণও দিতে রাজি আছি। আমি আসলে ইয়ার্কি করেই বলেছিলাম, কিন্তু ও যে সত্যি সত্যিই চুরি করবে সেটা আমি কখনোই ভাবিনি। আরে না না, সেটা ব্যাপার নয়। ও আমাদের বাড়ি থেকে 2-4টা মুরগি চুরি করে নিলেও দুঃখ থাকতো না, কিন্তু চুরি তো করতেই পারে না, বরং বোকামির জন্যই রোজ রোজ আমাদের ঘুম ভেঙে যায়। আর সেই জন্যই আমরা ওর নামে আজ বিচার ডেকেছি। বেশ কয়েকদিন কেটে যায়। সেদিনের পর থেকে বিজয় কিভাবে তাইসিনাকে বোঝাবে এটা নিয়েই সে ভাবতে থাকে। তাইসিনাও সেরকম ছিল, সে মোটেও কিছু বুঝতে চাইছিল না। তাই বিজয় মনে মনে একটা পরিকল্পনা করে এবং কয়েকদিন পর তার কাছে গিয়ে বলে, দেখো তাইসিনা, আজ আমি তোমার জন্য কি এনেছি। তুমি বারবার বলো তো চাঁদ চুরি করবে, আর এটা তোমার ছোট্টবেলার স্বপ্ন, আর আজ আমি তোমার স্বপ্ন পূরণ করে দেব। ও মা, সত্যি নাকি গো? তা কি এনেছো কই দেখি? কই, তাহলে আমি সত্যি সত্যি চাঁদ চুরি করতে পারবো? আসলে বিজয় সেদিন তাইসিনার জন্য একটি টেলিস্কোপ এনেছিল এবং সে সেটা দিয়ে তাইসিনাকে চাঁদ দেখিয়ে দেয়। টেলিস্কোপের মধ্যে চাঁদটিকে খুবই কাছে এবং বড় মতো দেখতে পেয়ে তাইসিনা খুবই খুশি হয়। বিজয় তাকে এটাও বলে যে টেলিস্কোপের ভেতরে চাঁদটিকে চুরি করে রাখা আছে, আর রাতের বেলায় আলোকিত হলে সেটা দেখা যাবে। তারা সেদিন সেটাকে ছাদের উপরে রেখেই চলে আসে। তাইসিনা মাঝে মাঝে রাত্রিবেলা ছাদে উঠে টেলিস্কোপের মধ্যে চাঁদকে দেখত, আর সেটা চুরি করেছে ভেবে খুশি হতো। এভাবেই বিজয় চালাকি করে তাইসিনাকে বুঝিয়ে দিয়েছিল। তাইসিনা সমাজে ওঠা বসা করতে করতে ধীরে ধীরে খুব চালাক হয়ে ওঠে। এখন সে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে।